উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক হতে হবে ফখরুল। শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ রিজভী। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে চিঠি, জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ পা হারানো লেমনের। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, ভাষণ দেবেন কাল। সব প্রকল্প সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত, বিগত সরকারের অনিয়ম পরিবর্তন করা হচ্ছে দুই উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। যাতে নতুন বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য বিতর্কিত কোনো ব্যক্তিকে সরকারে নেয়ার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ নিয়ে রাজপথে না নেমে আলোচনায় সমাধান খোঁজার তাগিদ তার। এদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বক্তব্য দেওয়ার পর বিবৃতি দিয়ে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন রিজভী আহমেদ। হাসান মাহমুদের রিপোর্ট। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে যৌক্তিক সময় দিতে চান তারা। নবনিযুক্ত উপদেষ্টাদের নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার হতে হবে গণতান্ত্রিক পথে ফেরার জন্য। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে রিজভী আহমেদ বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে বক্তব্য দেন। শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছিল। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন। এছাড়া বাহিনী হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তিনি। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে আবেদনের পর লিমন বলেছেন, ফ্যাসিবাদী শাসন আমলে র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারেননি তিনি। র্যাবকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে লিমন আরও বলেন, বিগত 15 বছরে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হয়েছে, তাই এই বাহিনীকে বিলুপ্ত করার আবেদন করা হয়েছে। এ সময় প্রশ্নের জবাবে লিমন বলেছেন, পা হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না, তবে তার বিরুদ্ধে যে অত্যাচার এবং অবিচার হয়েছে তা দৃষ্টান্তমূলক শাস্তি চান র্যাবের গুলিতে পা হারানো লিমন। যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রকল্পকে সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর বিগত সরকারের আমলে যেসব নীতির কারণে অনিয়ম হয়েছে তা পরিবর্তন করা হচ্ছে বলেও জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালার বৈঠক শেষে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক সংস্থা টিআই এর বাংলাদেশ চ্যাপ্টার শীর্ষক এক প্রতিবেদন অনুযায়ী গেল 14 বছরে শুধু সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে 30 থেকে 50 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাদের হিসেবে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার 23 থেকে 40%। মঙ্গলবার সচিবালয়ে বড় প্রকল্প বাস্তবায়ন নিয়ে 5 উপদেষ্টার বৈঠকে উঠে আসে এসব বিষয়। যে সমস্যাগুলোর কারণে
এই কাজগুলোকে দলীয় প্রভাবমুক্ত, স্থানীয় প্রভাবমুক্ত করা যাচ্ছে না। তো আমরা আজকে বসেছিলাম এই পাবলিক প্রকিউরমেন্ট রুলের যে সমস্ত মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে, তারা বসেছিলাম যেখানে কোথায় কোথায় সংশোধন আনলে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে পারবো। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক। সরকার প্রকল্প অনুমোদন দেয়, কিন্তু সেই সময় টাকাটা দেয় না, টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সব কিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। ঠিকাদার নিয়োগ সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যাদেরকে দিয়ে বাস্তবায়ন করা হবে টেন্ডারিং প্রসেসটা এবং ঠিকাদার নিয়োগ, এবং সেটা বিদেশি এবং বিদেশিদের সাথে সহযোগী দেশীয় প্রতিষ্ঠান, এগুলো যোগ সাজস কী করে কমানো যায়। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এখন থেকে স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টাদের বৈঠকে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন উচ্চ আদালতের বিচারক নিয়োগে যুগোপযোগী আইন করা হবে। উপদেষ্টা আরও বলেন, সংস্কার কমিশন যেভাবে সংস্কারের উদ্যোগ নিচ্ছে তাতে জনগণের বিচার পেতে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও রাজনৈতিক কারণে ঢালাওভাবে গায়েবী মামলা নিয়ে সরকার বিব্রত অবস্থায় রয়েছে বলে আইন উপদেষ্টা বলেছেন। গায়েবী মামলা মোকাবেলায় পরামর্শ চাওয়া হয়েছে সংস্কার কমিশনের কাছে। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত, আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, সাপোর্টের প্রবলেম আছে, এবং এগুলি সত্ত্বেও ওনারা এত কষ্ট করে কাজ করছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল, ভবিষ্যতে তা যেন আর না হয় সেজন্য সংস্কার কমিশন কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। সচিবালয়ের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন হবে বলেও জানান তিনি। রকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে দেশের ইলেকট্রনিক মিডিয়ার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এই জুলাই আন্দোলনকে জনস্মৃতিতে আরও ধারণ করতে পারি, শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি, সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান সম্প্রতি 119 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে, যাদের অনেকেই এখনও মাঠে কর্মরত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব, কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। কিন্তু মূলত যারা সাংবাদিক না, সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না, এবং যারা মূলত ব্যক্তিগত নানান সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা পেয়েছিল গত রেজিমে, তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে। গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন কাজ শুরুর পর তাদের প্রতিবেদন অনুযায়ী আইন ও কিছু নীতিমালায় পরিবর্তন আনা হবে বলেও জানান নাহিদ ইসলাম। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
জলবায়ু সম্মেলন COP29 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল মূল সম্মেলনে ভাষণ দেবেন তিনি। সফরের এই দিনে আগামীতে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট। মুকসিবুল হাসানের আরেকটি রিপোর্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP29 যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার কিছু পরে সম্মেলনস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিব এ সময় তাকে স্বাগত জানান। সফরের এদিনে বাকুতে COP29 ফাঁকে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেন। মঙ্গলবার সকালে বাকুর রিজ্জা কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহারের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমদ আল তাইয়েবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন এবং সমৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন আল আজহারের গ্র্যান্ড ইমাম। ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণ করেন ফিফা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ট্রুপ। সফরের এদিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে। বিফোর হি ইভেন টুক ওভার ওনার একটা 3-0 উপরে উনি একটা বই লিখেছেন, জিরো ওয়েস্ট মানে জিরো কার্বন ফুটপ্রিন্ট, জিরো নেট ওয়েলথ কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট। ওনার এই পুরো মেসেজটা আজকে এই তার ভাষণে থাকবে। আমরা আশা করি বিশ্ববাসী ওনার এই মেসেজটাকে সিরিয়াসলি নেবেন। সবুজ বিশ্বের জন্য সংহতি স্লোগান নিয়ে 12 দিনের এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার স্থানীয় সময় বিকেল 5:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাকে 6 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শম্ভুকে গ্রেফতার করে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে কেরানীগঞ্জের শিক্ষার্থী রিয়াজ হত্যা মামলায় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন মামলার তদন্ত কর্মকর্তাকে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানের মধ্যে ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিসিভার থাকবে না বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই বিষয়টি 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করারও আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গত 5 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে গত 1 অক্টোবর লিভ টু আপিল চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হলে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির আদেশ দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয় এত সহজে সমাধানযোগ্য যে শিক্ষার্থীদের আন্দোলন করার কোনো দরকার ছিল না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে একটা নতুন ক্যাম্পাসের অনুমোদন একনেকে নেওয়া সেটা শিক্ষার্থীরা জানে না বলেই জানান তিনি। তাদের আন্দোলনের আগেই অনেক কিছু করে দিয়েছি। প্রথম ফেজের পাশ করে দিয়েছি আমার নিজের উদ্যোগেই, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একনেকের সবাই পাশ করে দিয়েছি। আসলে ওরা অবগতই ছিল না এর সম্বন্ধে। আর তাদের ছোটোখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয় পর্যায়েই সমাধান করা যেতে পারে। যেমন তারা চাচ্ছে এতদিনে যত দুর্নীতি হয়েছে তার একটা হোয়াইট পেপার। আমি বললাম আমি এখানে বসে যদি তোমাদের জন্য হোয়াইট পেপার তৈরি করবো, তাতে তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তারা হোয়াইট পেপার তৈরি করবে না।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থানের মধ্য দিয়ে শুরু হলেও দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সব ধরনের সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। তবে আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে মূলধন। একদিনের ব্যবধানে মঙ্গলবার ডিএসসির প্রধান সূচক কমেছে ৩৫ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। তবে লেনদেন বেড়ে ৫৭৭ কোটি টাকার ঘরে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৩৩.৮৭ পয়েন্ট। এ সময় দর হারিয়েছে ৫৪ ভাগ কোম্পানির শেয়ার। এছাড়া ডিএসসির সূচক ১২.29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৮৩ পয়েন্টে। একই দিনে লেনদেন হওয়া ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৬টির এবং কমেছে ২১৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৮টির। সন্ধ্যার খবরে আবারও বিরতি নিচ্ছি, আরও খবর আরেকটু পর। ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন চীনা সমালোচক ওয়ার্লস, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সেনেটর রুবিও। ইলেকট্রনিক স্কোরবোর্ড ছাড়াই শেষ হলো আরও একটি জাতীয় সাঁতার। ইস্পাহানি প্রিমিয়াম ট্রি খেলার খবর। রাফি জুথির শ্রেষ্ঠত্বে পর্দা নামল ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার। টানা দ্বিতীয়বারের মতো সেরা পুরুষ সাঁতারু এবং দ্রুততম মানব হয়েছেন সামিউল ইসলাম রাফি। বরাবরের মতো এবারও আক্ষেপের নাম ইলেকট্রনিক বোর্ডের সুবিধা না পাওয়ার অভাব। নিলয় মজুমদারের রিপোর্ট। বরাবরের মতো দলগতভাবে নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে ইতি ঘটল এবারে জাতীয় সাঁতার প্রতিযোগিতার। টানা দ্বিতীয়বারের মতো সেরা পুরুষ সাঁতারু ও দ্রুততম মানব হয়েছেন সামিউল ইসলাম রাফি। 5টি স্বর্ণপদক ও 3টি জাতীয় রেকর্ড করেছেন তিনি। সেরা নারী সাঁতারু ও দ্রুততম মানবী হয়েছেন জুথি আক্তার। তার ঝুলিতে 4টি স্বর্ণ ও 2টি জাতীয় রেকর্ড করার কীর্তি। কখনো আশা করি নাই যে আমি সেরা প্লেয়ার হইতে পারবো বা সেরা সাঁতারু হইতে পারবো, বাট পাইছি অনেক কষ্টের পরে, আলহামদুলিল্লাহ। সামনে প্ল্যান আছে অলিম্পিকে যাওয়া, সাব গেমসে যাওয়ার, যেখানে যায় ভালো একটা রেজাল্ট হবে বা ভালো টাইমিং হবে, এটারই আশা রাখি আর কি। আমার কোচ আমাকে আত্মবিশ্বাস দিছে যে হবে, সমস্যা নেই, আমি প্ল্যানিং করতেছি। তো আলহামদুলিল্লাহ যেরকম প্ল্যানিং ছিল তার 80% হয়েছে। আমার 2টা ইভেন্টের রেকর্ড মিস গেছে, বাট 3টা হয়েছে আর কি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। 4 দিন ব্যাপী এই আয়োজনে ভেঙেছে পুরনো রেকর্ড, উঠে এসেছেন নতুন অ্যাথলেটরা। তবে এই আয়োজনে আক্ষেপের নাম ইলেকট্রনিক বোর্ডের অনুপস্থিতি। তবে আগামী আয়োজনের আগে তা ঠিক করার আশ্বাস দেওয়া হলো ফেডারেশনের পক্ষ থেকে। আমাদের দেশে এইটিগুলি জানে ভালো ভালো টেকনিক্যাল লোক আসছে যাদেরকে আমরা সম্পৃক্ত করি নাই সুইমিং ফেডারেশন। এইবার আমরা সেটা সম্পৃক্ত করব এবং আমরা আমাদের এই স্কোরবোর্ড ভালোভাবে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। নানান প্রতিবন্ধকতার মাঝেও বেশ সফলভাবেই পর্দা নামলো এবারে জাতীয় সাঁতার প্রতিযোগিতার। বরাবরের মতো এবার দাপট দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এবারে সমস্যাগুলোকে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারে আসরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে গ্যালারি আবর্জনা মুক্ত এবং দর্শকদের জন্য বিনামূল্যে খাওয়ার পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি। আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের ক্রীড়া উপদেষ্টার অনুরোধে আমাদের এই বিপিএলে খুব সক্রিয়ভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং ওনার চমৎকার কিছু আইডিয়া আমরা চেষ্টা করেছি আমাদের এই বিপিএলে ইনজেক্ট করার জন্য। সেই দিক দিয়ে আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি আমরা গ্যালারিতে যাতে মনে করেন জিরো ওয়েস্ট একটা যেটা গ্যালারিটা আমরা যাতে নোংরা না হয়, প্লাস আমরা পানির কিছু কিওস্ক মানে পানির কিছু কর্নার থাকবে, সেই কর্নারে আপনারা পানি পাবেন, এইটা একটা নাম থাকবে, আপনারা তখন বিপিএল যখন শুরু হবে তখন দেখতে পারবেন এবং পানিটা আমরা ফ্রি অফ কস্ট সরবরাহ করার চেষ্টা করব। এদিকে আফগানিস্তানের কাছে বাংলাদেশের সিরিজ হারে অবাক হননি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মিরপুরে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন শারজায় প্রত্যাশার চেয়ে ভালোই খেলেছে মিরাজ মুস্তাফিজরা। এই সিরিজ খেলার আগে কিন্তু সবাই কিন্তু ভেবেছিলেন আমরা আউটপ্লেড হয়ে যাব। আমাকে অনেক বলেছি যে এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না, বিকজ আফগানের যে বেটার সাইড। বাট আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে আমার কাছে ভালো খেলা মানে সিরিজ জেতা সেটা আমরা করতে পারিনি, বাট আমার মনে এক্সপেকটেশন যেটা সবাই আশা করেছেন তার থেকে বাংলাদেশ এই সিরিজটা মনে ভালো খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, বিকজ আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছেন, মিরাজ রান করেছেন, শান্ত রান করেছেন, আমাদের ওপেনিং ব্যাটসম্যান লিটন ফিরে আসবেন। তারপর মনে হয় যে আমাদের পুরো ব্যাটিং ইউনিটটা যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাই আমরা, তাহলে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবো।
ফুটবল। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সুবিধাজনক অবস্থানে থাকতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জয় চান বাংলাদেশের অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া মালদ্বীপ কোচ জানিয়েছেন ঢাকা থেকে খালি হাতে ফিরতে চায় না তার দল। কুশল ইয়াসিনের রিপোর্ট। প্রীতি ম্যাচ হলেও মালদ্বীপের বিপক্ষে কিংস এরিনায় হতে চলা লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সুবিধাজনক স্থানে থাকতে দুটি ম্যাচেই জয় দরকার হ্যাভিয়ের ক্যাব্রেরার তত্ত্বাবধানে থাকা দলটির। এই ম্যাচে খেলার আগে প্রিমিয়ার লিগের দল ফর্টিজ এফসির সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছে তপু বর্মনরা। প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ডিফেন্ডার। আমরা আমাদের প্লেয়ারদের কি করণীয় এবং কি কাজটা সেটা আমাদের কালকে মাঠে প্রমাণ করতে হবে, কারণ আমরা যেই ট্যাকটিস এবং টেকনিক নিয়ে কাজ করেছি এই ম্যাচের জন্য, তো আমাদের এটা কালকে অ্যাপ্লাই করতে হবে। ক্যাব্রেরার অধীনে শেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। গুঞ্জন রয়েছে এই দুটি ম্যাচের পরই ছাঁটাই হতে পারেন এই স্প্যানিশ কোচ, যদিও এসব নিয়ে ভাবছেন না তিনি। আপাতত সামনের 2 ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দলে অভিজ্ঞ তরুণ খেলোয়াড়দের দারুণ মিশেল রয়েছে। জয় তোলার পর কোচের দায়িত্ব নিয়ে ভাবব। প্রায় বছরখানেক পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে মালদ্বীপ। দেশটির ক্লাব মাঝি স্পোর্টস অবশ্য খেলার মধ্যেই ছিল। সেই দলের 16 ফুটবলার খেলতে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশ ফুটবলে বেশ ভালোই উন্নতি করেছে, তবে আমাদের দলে দ্রুত আক্রমণ করতে পারে এমন কিছু ফুটবলার রয়েছে, তাদের নিয়ে বেশ আশাবাদী আমরা। 16 নভেম্বর এই মাঠেই সফরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। শুরু হতে যাচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024। বিকেলে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফিকচার ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 42টি বিশ্ববিদ্যালয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের প্রতিটি গ্রুপে 5টি, রাজশাহী ও খুলনায় 4টি এবং ঢাকার প্রতিটি গ্রুপে 6টি করে দল অংশ নেবে। চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী 17 এবং 18 নভেম্বর প্রাথমিক বাছাই পর্ব শুরু হবে। সবশেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজনটিতে চ্যাম্পিয়ন দল 5 লাখ এবং রানার্স আপ দল পাবে 3 লাখ টাকার অর্থ পুরস্কার। খবর শেষ করছি, তবে যাওয়ার আগে ক্রাউন 7 শিরোনামগুলো বলছি আরও একবার। উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক হতে হবে ফখরুল। শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ রিজভীর। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে চিঠি, জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ পা হারানো লিমনের। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, ভাষণ দেবেন কাল। সব প্রকল্প সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত, বিগত সরকারের অনিয়ম পরিবর্তন করা হচ্ছে 2 উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।